আজ 1 জুলাই বুধবার সংবাদের শুরুতে দেখে নেব আজকের শিরোনাম। এক লাফে অনেকটা বাড়ছে শ্রমিকদের মজুরি, কারা পাবেন? বুলেট ট্রেনের গতিতে গ্রামের বিকাশ নিয়ে মোদির পরামর্শ নিলেন দিলীপ। বৈঠক নির্মলা অশ্বিনীর সঙ্গেও। সরু রাস্তায় ঢোকে না অ্যাম্বুলেন্স, চটের বস্তায় করে রোগীকে নিয়ে হাসপাতালে গ্রামবাসীরা। শরীর খারাপ আবার জামিনের আবেদনে ধর্ষণে অভিযুক্ত আশারাম বাপুর শুনল না সুপ্রিম কোর্ট। এবার বারাসত পুরসভাতেও কাউন্সিলরদের গণপদত্যাগের সম্ভাবনা, জোর জল্পনা। পেট্রোলে ইথানল মিশিয়ে ব্যবহারের পরিণাম কি? সুপ্রিম কোর্ট কেন্দ্র বলল সবটাই পরীক্ষার স্তরে। নওশাদ, কুনাল, নয়না সহ একাধিক বিধায়ক ভোট দিলেন না, কেন উঠছে প্রশ্ন। বিস্তারিত শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এবার চলুন বিস্তারিত খবরে। মূল্যবৃদ্ধির বাজারে রাজ্যের আপামর শ্রমিক শ্রেণীর জন্য বড়সড় স্বস্তির খবর। আগামীকাল অর্থাৎ 1 জুলাই থেকেই গোটা রাজ্যে কার্যকর হতে চলেছে সংশোধিত ন্যূনতম মজুরি। শ্রমজীবী মানুষের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে এই নতুন মজুরি পরিকাঠামো বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। শ্রমিকদের দৈনিক মজুরি বেশ খানিকটা বাড়ছে। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও পরিষেবার ক্ষেত্রে শ্রমিকরা এই নয়া সিদ্ধান্তের ফলে সরাসরি উপকৃত হবেন। নতুন এই সরকারি নির্দেশিকায় রাজ্যকে ভৌগোলিক এবং পরিকাঠামোগত দিক থেকে বিচার করে মূলত দুটি আলাদা অঞ্চলে বা জোনে ভাগ করা হয়েছে। এই নিয়ম বাস্তবায়নের বিষয়ে শ্রম দফতরের এক শীর্ষ আধিকারিক বলেন, রাজ্য জুড়ে দুটি জোনের শ্রেণীবিন্যাসের অধীনে সংশোধিত মজুরি কার্যকর করা হবে। প্রশাসন সূত্রে খবর, রাজ্যের সমস্ত পুরসভা বা মিউনিসিপ্যাল এলাকা, বিজ্ঞাপিত বা নোটিফাইড অঞ্চল, উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে থাকা এবং তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকাগুলিতে জোন এর তালিকাভুক্ত করা হয়েছে। এই নির্দিষ্ট এলাকাগুলির বাইরে রাজ্যের বাকি সমস্ত অংশ জোন বি এর আওতাধীন থাকবে। মন্ত্রী হওয়ার পরে প্রথমবার দিল্লি সফরে গিয়েছেন দিলীপ। এদিন প্রথম দিনই দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। পশ্চিমবঙ্গের গ্রামগুলির সার্বিক উন্নয়নে তার পরামর্শ চান দিলীপ। সরকারি সূত্রের দাবি, মোদি দিলীপকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাটের মতো রাজ্য গ্রামগুলি সারে জন্মিয়ে ক্ষতি দেখার পরামর্শ দিয়েছেন। তিনি জানিয়েছেন সেই অনুযায়ী বাংলায় পদক্ষেপ করতে হবে। প্রয়োজনে রাজ্যের গ্রাম উন্নয়ন সুনিশ্চিত করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের কথাও বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, গত 50 বছরে কেন্দ্রের বিরোধী দল রাজ্যের ক্ষমতায় ছিল। এখন পরিস্থিতি বদলেছে। ডাবল ইঞ্জিন সরকারকে বুলেট ট্রেনের গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এরপরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও সাক্ষাৎ করেন দিলীপ। সেই সাক্ষাতের ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে দিলীপ লিখেছেন, আমরা পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। রাজ্যের যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করা যায় তা নিয়েও কথা হয়েছে। পশ্চিমবঙ্গ যাতে এবার থেকে সব কেন্দ্রীয় প্রকল্পগুলি সুবিধা পায় তা নিয়েও অর্থমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে বলে জানিয়েছেন দিলীপ। একপাশে পুকুর, অন্যদিকে জঙ্গল, মাঝে সরু রাস্তা। সেখান দিয়েই রোগীকে চটের রাস্তায় তুলে 4 জন মিলে কোনো রকমে নিয়ে গেলেন স্বাস্থ্যকেন্দ্রে। মঙ্গলবার সন্দেশখালী 1 নম্বর ব্লকের শেহেরা রাধানগর পঞ্চায়েতের এমন ঘটনায় চোখ কপালে উঠেছে অনেকেরই। ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। তবে দ্রুত রাস্তা তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন সন্দেশখালী 1-এর বিডিও সায়ন্তন সেন। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, দিন সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তুহিন কৃষ্ণ মণ্ডল নামে এক পৌর। হাঁটা চলায় অসুবিধা হয়েছে তার, কিন্তু সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়াও দরকার। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এগিয়ে আসেন প্রতিবেশীরা। একটা চটের বস্তায় তুহিনকে বসিয়ে দেন তারা। তারপরে 4 জন 4টি কোণ ধরে তাকে তুলে হাঁটতে শুরু করেন। এভাবেই তাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এমন ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা। 20 থেকে 30টি পরিবারকে শেহেরা রাধানগর পঞ্চায়েতের 132 নম্বর বুথ। অভিযোগ, তাদের যাতায়াতের একমাত্র রাস্তা এটাই। গ্রামবাসীরা জানালেন, আগে রাস্তা একটু চওড়া ছিল, কিন্তু আইলাই ধস নামে পুকুরের মাটিও কেটে নেওয়া হয়েছে, ফলে রাস্তা সরু হয়ে গিয়েছে। এভাবেই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় তাদের। সবচেয়ে অসুবিধায় পড়েন শিশু, বৃদ্ধ আর গর্ভবতীরা। তবে এই ঘটনার আগে পর্যন্ত রাস্তা দিয়ে কোনো অভিযোগ তিনি পাননি বলে জানিয়েছেন সন্দেশখালী 1-এর বিডিও সায়ন্তন সেন। আগামীকালই এলাকা পরিদর্শনে তিনি যাবেন, স্থানীয় পঞ্চায়েতের সাথে কথা বলবেন। যতটা দ্রুত সম্ভব রাস্তা সরানোর আশ্বাসও দিয়েছেন তিনি। 2013 সালে এক নাবালিকাকে গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপুকে আপাতত স্বস্তি দিল না সুপ্রিম কোর্ট। 27 মে রাজস্থান হাইকোর্টের যোধপুর বেঞ্চ আসামের অমৃত্যু কারাদণ্ড বহাল রাখে। এরপরে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের কাছে অন্তর্বর্তীকালীন জামিন চেয়েছিলেন আশারাম, কিন্তু তার সেই আবেদন মঙ্গলবার খারিজ করে দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আশারামের জামিনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তারা উভয় পক্ষের বক্তব্য শুনতে চায়। সেই কারণেই রাজ্যের জবাবও তলব করা হয়েছে। বিচারপতি MM সুন্দ্রেশ এবং বিচারপতি শিলনগর ডিভিশন বেঞ্চে বলেছে, আমরা এখনই জামিন দেব না, আগে বিচার করে দেখব সত্যি জামিনের খুব প্রয়োজন রয়েছে কিনা, আশারাম বাবুর জীবনে ঝুঁকি রয়েছে কিনা তা বিচার করা হবে। এই ব্যাপারে রাজ্যের 3 সপ্তাহ সময় দেওয়া হচ্ছে তাদের অবস্থান জানানোর জন্য।
রাজ্যের সরকার বদলের পর একের পর এক তৃণমূল পরিচালিত পুরসভায় ভাঙনের আবহ। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বারাসাত পুরসভাতেও গণপদত্যাগের সম্ভাবনা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পদত্যাগের পর এবার তৃণমূলের প্রায় সব কাউন্সিলরই ইস্তফা দিতে পারেন বলে দলীয় সূত্রের দাবি। সূত্রের খবর, ৩৫ ওয়ার্ডের পুরসভা তৃণমূল ৩০ জন কাউন্সিলর রয়েছেন। পরে নির্দল থেকে নির্বাচিত আরও 2 জন কাউন্সিলর তৃণমূলে যোগ দেন। তাদের মধ্যে প্রায় সকলেই বৃহস্পতিবারের মধ্যে পদত্যাগপত্র জমা দিতে পারেন। ইতিমধ্যে চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত, প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর অশ্বিনী মুখোপাধ্যায়, চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য অভিজিৎ নাগ চৌধুরী ও পান্নালাল বসু, কাউন্সিলর দেবব্রত পাল, চৈতালি ভট্টাচার্য পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ নিয়ে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন সুনীল মুখোপাধ্যায়। জ্বালানি সংকট মেটাতে পেট্রোলে যে ইথানল মিশিয়ে ব্যবহার করা হচ্ছে সেটার পরিণাম কি? আদৌ লাভ হবে দেশের অর্থনীতির, নাকি ক্ষতির মুখে পড়বে গাড়িগুলি? এসব কিছু স্পষ্ট করতে পারল না কেন্দ্র, বরং আদালতে মোদী সরকার জানালেও ইথানল বিল্ডিং এর ফলাফল কি সেটা স্পষ্ট হতে আরও কয়েক বছর সময় লাগবে। সবটাই হচ্ছে পরীক্ষামূলকভাবে। দেশের জ্বালানি সংকট কাটাতে বহুদিন ধরে ইথানলের জ্বালানিতে জোর দিচ্ছে মোদী সরকার। আগামী দিনে স্রেফ ইথানলের ভরসাতেই গাড়ি চালানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। ইথানল হলো আখ ভুট্টার মতো বিভিন্ন কৃষিজ পণ্য থেকে তৈরি হওয়া এক ধরনের জৈব জ্বালানি। পেট্রোলের সঙ্গে মিশিয়ে এটি ব্যবহার করা হয়। কেন্দ্রের দাবি, ভিনদেশ থেকে আমদানি করা তেলের উপর নির্ভরতা কমাতে ইথানলের জ্বালানি তৈরি করতে মরিয়া সরকার। তাছাড়া মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে ইথানলের গুরুত্ব আরও বেশি করে অনুধাবন করতে। সোমবার বিধানসভায় পাশ হয়েছে গুন্ডা দমন বিল। এই বিলের পক্ষে ভোট পড়েছে 176, বিপক্ষে পড়েছে 41 আর ভোটদানে বিরত ছিলেন 20 জন বিধায়ক। এবার সেই তালিকা প্রকাশ করলেন দিলীপ ঘোষ। গতকাল কারা ভোটই দেননি তাদের নাম প্রকাশ্যে এনেছেন, তবে এই বিলের বিপক্ষে সই করেছেন সেই 41 জন বিধায়কের নামের উল্লেখ করেননি তিনি। দিলীপের পোস্টে মোট 16 জন বিধায়কের নাম রয়েছে। তার মধ্যে রয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, ডোমকলের সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান, রয়েছেন মোতাব শেখ, জুলফিকার আলী, কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, পুলক রায়, অশোক দেব, নয়না বন্দ্যোপাধ্যায়, বাবর আলী, আলিফ আহমেদ, রুকবানুর রহমান, অসীমা পাত্র ও তেহরাফ আলী আসেন। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে দেখা যাচ্ছে ভোটদানে বিরত ছিলেন 20 জন, অথচ নাম প্রকাশ হয়েছে 16 জনের। বাকি 4 জন তাহলে কারা, সেই উত্তর যদি মেলেনি। এইদিকে ভোট যারা দেননি তাদের নাম প্রকাশিত হলেও এই বিলের বিপক্ষে কারা সই করেছেন তাদের নাম প্রকাশ করেনি রাজ্যের মন্ত্রী। বেআইনি আয়ের উৎস থেকে সম্পত্তি দখল রুখতে গুন্ডা দমন আরও কড়া বিল প্রকাশ করেছে রাজ্য সরকার। গুন্ডামি, ঘুষ নিয়ে বেআইনি সম্পত্তিকে আইনি বানানোর মতো অপরাধকে সামনে রেখে বিল তৈরি হয়েছে। শাস্তি হিসেবে 7 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। সম্পত্তি বাজেয়াপ্ত সংক্রান্ত ইস্যু বা শাস্তিও থাকবে। বেআইনিভাবে দখলদারি ভাঙচুর রুখে পাল্টা সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য আইন বিধান রয়েছে।